ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। সো আমরা ইনশাআল্লাহ গতকালকে আলোচনা করেছিলাম অ্যান্টমি বা হিস্টোলাইটিকা সম্পর্কে। তো আজকের ক্লাসে আমরা শুরুতে একটু কথা বলতে চাই প্রোটোজোওলজি সম্পর্কে। কারণ প্রোটোজোওলজি সম্পর্কে গতকালকে আমরা কোনো ডিসকাশন করিনি, মানে ইনিশিয়াল যে ডিসকাশন গুলো আছে সেই ডিসকাশন গুলো আমরা যেহেতু করিনি, তাই আজকের ক্লাসে আমরা প্রোটোজোলজি সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে প্রোটোজোলজি, এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা ডেফিনেটলি প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া আসলে কি? প্রোটোজোয়া হচ্ছে এরকম একটা প্যারাসাইট, যেসব প্যারাসাইট যাদের সিঙ্গেল সেল আছে, ঠিক আছে? তাহলে প্যারাসাইট হ্যাভিং সিঙ্গেল সেল, প্যারাসাইট হ্যাভিং সিঙ্গেল সেল, সেটাকে আমরা বলছি প্রোটোজোয়া। সো আমরা মূলত আজকে এই প্রোটোজোলজির আন্ডারে যেসব জিনিসটা আলোচনা করব সবগুলোরই সেল সংখ্যা হচ্ছে একটা করে, ঠিক আছে? এবং এদের একটা মজার ব্যাপার হচ্ছে যে এই প্রোটোজোয়াটা তাহলে মুভমেন্ট করবে কি করে? তাদের যেহেতু একটাই সেল, তাহলে তাদের সমস্ত অ্যাক্টিভিটি একটা সেলকে ঘিরেই হবে। এদের একটা নিউক্লিয়াস থাকবে এবং এদের যে সেল মেমব্রেনটাকে তারা চেঞ্জ করতে পারবে, সেলের তারা শেপটাকে চেঞ্জ করতে পারবে এবং এই সেলের শেপটাকে তারা কনস্ট্যান্টলি চেঞ্জ করবে, ঠিক আছে? তাহলে সেলের শেপ তার কি করবে? কনস্ট্যান্টলি চেঞ্জ করবে এবং কনস্ট্যান্টলি চেঞ্জ করার মাধ্যমে তারা কি করবে? তারা নিজেদের মুভমেন্টটা করতে পারবে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এরপরে তাদের যে সাইটোপ্লাজম, সাধারণত বাইরের দিকে সাইটোপ্লাজম গুলো হালকা থাকে, ভিতরের দিকে সাইটোপ্লাজম গুলো একটু গ্র্যানুলার টাইপের থাকে, গতকালকে যেরকম আমরা আলোচনা করেছি। ওকে, সো এই হচ্ছে কথা। এবং এই সেলগুলো অনেক সময় সিস্টে পরিণত হতে পারে, যখন কোনো খারাপ একটা কন্ডিশন দেখে তখন তারা সিস্টে পরিণত হয়ে যায়। ওকে, কোন কোন সেলের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে, কোন কোন সেলের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে না। তাহলে এই মিলাই ঝিলাই হচ্ছে আমাদের প্রোটোজোলজি। এর মধ্যে যদি বলা হয় যে ক্লাসিফাই প্রোটোজোয়া, আপনাকে যদি পরীক্ষা স্যার হুট করে কোশ্চেনটা ধরে বসে আপনি তো কিছু বলতে পারবেন না, তাহলে আমাদেরকে ক্লাসিফিকেশনটা একটু জেনে নিতে হবে। তাহলে ক্লাসিফিকেশনটা যদিও আমাদের কাছে মনে হয় একটু লেস ইম্পর্টেন্ট, স্টিল যদি রিটেনে আসে তাহলে কিন্তু সেইখান থেকে আমাদের অ্যান্সার করতে হয়। এই কারণে আমাদেরকে অবশ্যই কোনো কিছু বাদ দিয়ে যাওয়া যাবে না। তাহলে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়াতে আমরা একটু আধুনিক যে ক্লাসিফিকেশনটা রিসেন্টলি, যে ক্লাসিফিকেশনটা বিভিন্ন জায়গায় ডেভেলপ করেছে, আমরা সেইটাকে একটু মুখস্থ করার বা একটু মনে করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনি এইখানে যেটা মনে রাখবেন, একটা একটা করে নাম মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনি প্রথমত মনে রাখবেন হচ্ছে সার্কোমাস্টিগোফোরা। সার্কোমাস্টিগোফোরা, সার্কোমাস্টিগোফোরা। তাহলে এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে? তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোটোজোয়াটাকে আমরা চারটা পর্বে ভাগ করতেছি। সেই চারটা পর্বের উপর ভিত্তি করে প্রত্যেকটা পর্বের মধ্যে কিছু জেনেসিস, কিছু জেনাস থাকবে এবং হচ্ছে কিছু স্পেসিস থাকবে। এই মিলাই ঝিলে আমরা হচ্ছে শিখতেছি। তাহলে এক নম্বর হচ্ছে আমরা আসলাম সার্কোমাস্টিগোফোরা। দুই নম্বর হচ্ছে এপিকমপ্লেক্সা। দুই নম্বর হচ্ছে এপিকমপ্লেক্সা। এখন দেখেন ভাই, এই জিনিসে আপনাকে বুঝাই দেওয়ার মতো কিছু নাই, এগুলো সবই আসলে নাম, সুতরাং এগুলো আমাদের মুখস্থ করা ছাড়া উপায় নাই। তারপর আমরা জাস্ট একটু বলে বলে এই জিনিসগুলোকে একটু সহজ করে দিব আর কি। এরপর হচ্ছে সিলোফোরা। সিলোফোরা। আর একটা হচ্ছে মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা, ঠিক আছে? ওকে, তাহলে আপনি এটাকে এভাবে সহজ করে নেমোনিক মনে রাখতে পারেন যে সিলেট আর্মি মেডিকেল কলেজ। হ্যাঁ, সিলেট আর্মি মেডিকেল কলেজ। তাহলে সিলেটের এস, এস হচ্ছে সার্কোমাস্টিগোফোরা। আর্মি মেডিকেল কলেজ মানে হচ্ছে এপিকমপ্লেক্সা, এপিকমপ্লেক্সের পর হচ্ছে মাইক্রোস্পোরা, আর সিতে হচ্ছে সিলোফোরা। বা আপনি আপনার মনে রাখার সুবিধার ক্ষেত্রে মাইক্রোস্পোরাটা এখানে আগে আমরা নিয়ে আসতে পারি, নিয়ে এসে সিলোফোরাটাকে আমরা পরে দিতে পারি, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বলতে পারছি সার্কোমাস্টিগোফোরা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, সিলোফোরা। সার্কোমাস্টিগোফোরা, এপিকমপ্লেক্সা, মাইক্রোস্পোরা এবং হচ্ছে সিলোফোরা। এবারে আমরা যদি সার্কোমাস্টিগোফোরার কথায় আসি, সার্কোমাস্টিগোফোরা, সার্কোমাস্টিগোফোরার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আবার আমরা দুইটা সাব ক্যাটাগরি পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে আপনার এ নাম্বার হচ্ছে সার্কোডিনা। এ নাম্বার হচ্ছে সার্কোডিনা। সার্কোডিনা। আপনি যদি এই এ আর বি এগুলো ভুলে যান তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সার্কোমাস্টিগোফোরা এতে হচ্ছে সার্কোডিনা, আর দুই নাম্বার হচ্ছে মাস্টিগোফোরা। দুই নাম্বার হচ্ছে মাস্টিগোফোরা। তাহলে যে সার্কোডিনা, সার্কোডিনার আন্ডারে কারা আছে? সার্কোডিনার আন্ডারে আছে হচ্ছে অল এমিবা, ঠিক আছে? সার্কোডিনার আন্ডারে কারা আছে? অল এমিবা। তাহলে এটা আমরা লিখছি এখানে অল এমিবা, ঠিক আছে? তাহলে আমাদেরকে
কয়েকটা কথা মনে রাখতে হবে যে সার্কোমাস্টিকোফোরা এইখান থেকে আমরা কি কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি সার্কোডিনা, সার্কোডিনার পরে আমরা পাচ্ছি হচ্ছে মাস্টিকোফোরা। ঠিক আছে, তাহলে মাস্টিকোফোরা এই কথা মানে আসলে কি? মাস্টিকোফোরা মানে আসলে এটা বোঝাচ্ছে যে এটা এরকম একটা জিনিস যাদের কি আছে, যাদের হচ্ছে ফ্লাজেলা আছে। হ্যাঁ, মাস্টিকোফোরার কি থাকে? মাস্টিকোফোরার ফ্লাজেলা থাকে, এই কথাটা আপনি খেয়াল রাখবেন। তাহলে আর সার্কোডিনের মধ্যে হচ্ছে ফ্লাজেলা নাই। হ্যাঁ, সার্কোডিনা মানে হচ্ছে ফ্লাজেলা নাই, মাস্টিকো মানে হচ্ছে ফ্লাজেলা আছে, তাহলে মাস্টিকোফোরা মানে হচ্ছে এরকম কিছু একটা যাদের ফ্লাজেলা আছে। তাহলে যত ফ্ল্যাজেলেট, যত আপনি প্রোটোজোয়া পাচ্ছেন ফ্ল্যাজেলেট, তাদেরকে আমরা বলছি মাস্টিকোফোরার অন্তর্গত। সেই ফ্ল্যাজেলেটস প্রোটোজোয়া গুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, এটা ইন্টেস্টাইনে থাকতে পারে, জেনেটো ইউরিনারি ট্র্যাক্টে থাকতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় থাকতে পারে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা বড় অংশ শেষ। এবারে আসেন পরের যে অংশটা, আহ এটা বলতে কি বোঝাচ্ছে? এপি কমপ্লেক্সা। ঠিক আছে, তাহলে এপি কমপ্লেক্সা বলতে আসলে কি বোঝাচ্ছে? এইখানে এপি কমপ্লেক্সা গুলোর মধ্যে একটু ফাঁকা জায়গা বেশি থাকে আর কি। এপি কমপ্লেক্সা এখানে একটু ভালো করে মনে রাখতে হবে যে এদের মধ্যে একটু কিছু ফাইব্রিল, কিছু মাইক্রোটিবিউল, কিছু ভেকিউল, এইসব জিনিসগুলো আসলে বেশি থাকবে। ঠিক আছে, ওকে। সো এই কথাটা যদি আমরা খেয়াল রাখতে পারি, এবং আরেকটা হচ্ছে তাদের তাদের মধ্যে কি থাকে, স্ট্রাকচার গুলো কিছুটা এপিক্যাল শেপের হয়। হ্যাঁ, তাদের তাদের দেখবেন যে স্ট্রাকচার গুলা এরকম শেপের, সবগুলো একটা সুচালো একটা মাথা থাকতেছে, সুচালো মাথা, এবং এই সুচালো মাথার মধ্যে তাদের এরকম কিছু ফাইব্রিল টাইব্রিল থাকে, এরকম একটা স্ট্রাকচার থাকে। এই কারণে এইরকম স্ট্রাকচার যাদের আছে তাদেরকে আমরা বলে ফেলতেছি হচ্ছে এপি কমপ্লেক্সা। ওকে, তাহলে এই এপি কমপ্লেক্সের মধ্যে আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে কোকেডিয়া আর একটা হচ্ছে পিরোপ্লাজমা। তাহলে এক নম্বরে আসে হচ্ছে কোকেডিয়া, কোকেডিয়া। এই কক্কেডিয়ার মধ্যে কি কি পড়তেছে? কক্কেডিয়ার এই নামগুলো খুবই ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, কারণ সেই প্লাজমোডিয়ামটা দিয়ে আমাদের ম্যালেরিয়া হচ্ছে। দুই নম্বর হচ্ছে টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমাটা প্রেগন্যান্ট অবস্থায় ইনফেকশন করতে পারে, তাহলে এটার নামটা মুখস্থ রাখতে হবে, টক্সোপ্লাজমা। আইসোস্পোরা, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, ইন্টেস্টাইনাল ইনফেকশন করতে পারে, মনে রাখতে পারেন। এরপর হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, এটাও ইন্টেস্টাইনাল ইনফেকশন করতে পারে, তবে এইডস পেশেন্টদের। ঠিক আছে, তাহলে এই নামগুলোকে আমরা হালকা পাতলা করে মুখস্থ করলাম। আর বি তে থাকতেছে হচ্ছে পাইরোপ্লাজমা। এই পাইরোপ্লাজমার অন্তর্গত হচ্ছে কারা? পাইরোপ্লাজমার অন্তর্গত হচ্ছে বেবেশিয়া। ঠিক আছে, বেবেশিয়া। ওকে, সো আমরা আবার একটু মুখস্থ করি। তাহলে আমরা বললাম প্রোটোজোয়া, প্রোটোজোয়া থেকে চারটা কিংডমে ভাগ করলাম আমরা। সার্কোমাস্টিকোফোরা, এপি কমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, সিলোফোরা। সার্কোমাস্টিকোফোরার আন্ডারে আমরা বললাম যে সার্কোডিনা আর হচ্ছে মাস্টিকোফোরা। সার্কোডিনার আন্ডারে সকল এমিবা, মাস্টিকোফোরার আন্ডারে সকল ফ্ল্যাজেলেট। এপি কমপ্লেক্সা একটা এপিক্যাল স্ট্রাকচার থাকছে, এবং এইখানে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কক্কিডিয়া মানে কক্কাসের মতো গোল 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 করে থাকে, আর একটা হচ্ছে পিরোপ্লাজমা। পিরোপ্লাজমার অন্তর্গত হচ্ছে বেবিশিয়া, আর কক্কিডিয়ার অন্তর্গত হচ্ছে প্লাজমোডিয়াম, টক্সোপ্লাজমা, আর হচ্ছে আইসোস্পোরা। পাশাপাশি আছে হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা এবার মেইন কথাগুলো আমরা শিখে ফেলেছি। তাহলে এরপর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইক্রোস্পোরা। দেখবেন যে মাইক্রোস্পোরা আর হচ্ছে মাইক্রোস্পোরিডিয়া, ভাই এই দুইটা জিনিস কিন্তু সেম না। ঠিক আছে, তাহলে মাইক্রোস্পোরা আর মাইক্রোস্পোরিডিয়াম কিন্তু সেম না। আচ্ছা, তাহলে মাইক্রোস্পোরাটা কি? মাইক্রোস্পোরা মানে হচ্ছে মাইক্রো মানে ছোট, স্পোর মানে হচ্ছে ছোট একটা স্পোর থাকবে, এবং এইখানে কিছুটা এদের স্ট্রাকচার কিছুটা সিলিন্ড্রিক্যাল কিছু স্ট্রাকচার থাকে। ঠিক আছে, কিছুটা সিলিন্ড্রিক্যালের মতো মনে হতে পারে, এবং এরা কিছুটা সবুজ আকৃতির হয়। এই কয়েকটা কথা আপনি খেয়াল রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এটাতে আপনার খুব বেশি খেয়াল করতে হবে না, জাস্ট এই দুইটা কথা মনে রাখলে হইলো। এটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আপনি মনে রাখতে পারেন এন্টেরোসাইটোজো। এন্টেরো, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। এন্টেরোসাইটো, হাইপেন দেওয়ার দরকার নেই, হাইপেন না দিলেও হবে, সাইটোজো একটা মনে রাখলে হলো। আর সিলোফোরের অন্তর্গত কি? সিলোফোরের অন্তর্গত হচ্ছে ব্যালান্টিডিয়াম কোলাই। তাহলে মোটামুটি প্রোটোজোয়ার যে মানে গঠনটা, প্রোটোজোয়ার স্ট্রাকচারটাকে আমরা একটু মুখস্থ করে ফেললাম, তাহলে আপনাদের এখন পরীক্ষাতে পড়তে আর সমস্যা হবে না। তাহলে সার্কোমাস্টিকোফোরা, এপি কমপ্লেক্সা, মাইক্রোস্পোরা, সিলোফোরা, সিলেট আর্মি মেডিকেল কলেজ আমরা মনে রেখেছি। এরপরে এর আন্ডারে যেগুলো যেগুলো ছিল এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনারা এমনি পারবেন।
ওকে, এরপরে আপনাদেরকে পরীক্ষা কোশ্চেন করতে পারে যে ঠিক আছে কয়েকটা ইম্পর্টেন্ট প্রোটোজোয়ার নাম বলো, প্রোটোজোয়া কোনটা কোথায় থাকে। এগুলা ভাই আপনি যখন সবগুলা প্রোটোজোয়া পড়বেন তখন আপনি এমনি শিখে যাবেন, এটা আলাদা করে অত মনে না রাখলে হবে। তারপর মেডিকেল ইম্পর্টেন্ট প্রোটোজোয়া কোনগুলা, যেই সব প্রোটোজোয়া গুলা আমরা দেখবেন যে রোগ শোক করতেছে সেগুলোকে আপনি বলে দিবেন, শেষ, ঠিক আছে। ওকে, তাহলে এই কয়েকটা কথা মনে রাখলে হলো। তবে যদি আপনি 5টা প্রোটোজোয়া সম্পর্কে ভালো করে পড়াশোনা করতে চান, মানে যেটা আপনার পরীক্ষাতে লাগবে, এর মধ্যে একটা গতকালকে ক্লাসে আলোচনা হয়ে গেছে, একটা আমার হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, এইটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2 হচ্ছে জিয়ারডিয়া, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া, এটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, এটা দিয়েও খুব কমনলি ইনফেকশন হয়ে থাকে, তাহলে এটা সম্পর্কে জানতে হবে, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। 4 নাম্বার হচ্ছে লিশমিনিয়া, লিশমিনিয়া যে কালাজ্বর অনেক মানুষের হয়ে থাকে, সো কালাজ্বর সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। 5 নাম্বারে মনে রাখবেন হচ্ছে প্লাজমোডিয়াম। তাহলে যদি কমপক্ষে 5টা শিখে আপনি পরীক্ষা দিতে যাইতে চান, তাহলে এই 5টাকে আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এই 5টা মুখস্থ না রেখে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন না। ওকে, সো মোটামুটি আমরা প্রোটোজোয়া সম্পর্কে আলোচনা করে ফেলেছি, গতকালকে ক্লাসটা তো আশা করি আপনারা অলরেডি করেছেন, তাহলে সেটা নিয়ে কথা বললাম না। এবার আসি আমাদের পরের টপিকে। গতকালকে আমরা মূলত প্যাথোজেনিক যত ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক যত এমিবা গুলো ছিল সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক ইন্টেস্টাইনাল এমিবা, মানে তারা আপনার ইন্টেস্টাইনে থাকতেছে ঠিকই, বাট তারা ভালো ভদ্র ভদ্র বাচ্চা, তার মানে তারা কি করে না, কোনো রোগ শোক করে না। এবং মজার ব্যাপার হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকার মতো দেখতেই এরা 3 ভাই। এই 3 ভাইয়ের মধ্যে একটা হচ্ছে দুষ্ট এন্টামিবা হিস্টোলাইটিকা, বাকি দুটো হচ্ছে খুব ভালো। তাহলে বাকি দুটার নাম কি? বাকি দুটার নাম হচ্ছে এন্টামিবা ডিসপার, এন্টামিবা মস্কভস্কি, ঠিক আছে। ওকে, তাহলে এরা দেখতে দেখেন, এদেরকে দেখে এরকম কাছাকাছি মিল মহব্বত মনে হয়, এই কারণে অনেকে এটাকে এন্টামিবা হিস্টোলাইটিকা ভাই বলেই ডাকে, মানে সাব স্পিসিস বলেই ডাকে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে আলাদা করব? আলাদা করার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হয়। একটা হচ্ছে জাইমোডিম স্টাডি, মানে আমরা একটা এনজাইম প্যাটার্ন দেখি, আমরা একটা এনজাইমের আইসোমারের প্যাটার্ন দেখি। 2 নাম্বার হচ্ছে আমরা কিছু মলিকুলার মেথড করি, আমরা পিসিআর করি। এই জিনিসগুলো পিসিআর যখন আপনি করবেন, এমপ্লিফাই যখন করবেন আরএনএ জিনটাকে, আপনি ভালো করে বুঝতে পারবেন। এরপরে লেকটিন এন্টিজেন দেখা হয়, এবং এই ট্রফোজয়েড দুষ্ট কাজ করলো কিনা, মানে সে আরবিসি কে খেয়ে ফেললো কিনা, এটা দেখা হয়, ঠিক আছে। তাহলে যত বেশি যত ভালো মানুষ হোক না কেন, তাহলে সে যদি মনের মধ্যে দুষ্টামি থাকে, সে আরবিসি কে খেয়ে ফেলবে, হ্যাঁ, সে আর লোভ সামলাতে পারবে না। তাহলে এখানে আমরা দেখি যে সে আরবিসি কে ইনজেকশন করলো কিনা। তাহলে 1 নাম্বার আমরা দেখি যে এনজাইমের আইসোমার, নাম্বার 2 আমরা দেখি যে মলিকুলার মেথড বা পিসিআর, নাম্বার 3 আমরা দেখি যে লেকটিন অ্যান্টিজেন, নাম্বার 4 আমরা দেখি যে আরবিসি ইনসাইড ট্রফোজোয়া। এই আরবিসি ইনসাইড ট্রফোজোয়া কে লোভের বসে খেয়ে ফেলছে, এন্টামিবা হিস্টোলাইটিকা লোভের বসে খেয়ে ফেলে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এর মধ্যে এখানে যেটা আলোচনা করা হচ্ছিল সেটা হচ্ছে এন্টামিবা ডিসপার নিয়ে কিন্তু আমরা সবচেয়ে প্রথম আলোচনা শুরু করলাম। এরপর বলা হচ্ছে যে দেখেন এন্টামিবা ডিসপার এটা নন প্যাথোজেনিক, 1993 সালের দিকে বের হয়েছে, এবং আমাদের ইন্টেস্টাইনে এন্টামিবা হিস্টোলাইটিকার চেয়েও এন্টামিবা ডিসপারের সংখ্যাটা অনেক বেশি, অনেক বেশি, ঠিক আছে। তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে। এবং যেহেতু তারা খুব একটা এন্টিজেনিক অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, আমাদের এগেনস্টে কোনো কিছু করতেছে না, সুতরাং তারা অ্যান্টিবডিও তেমন খুব একটা তৈরি করে না। তাহলে তাদের সম্পর্কে আপনি 2-3 লাইন জানলেই হইলো। অ্যান্টামিবা মস্কভস্কি, তাহলে নাম শুনে আমরা বুঝতে পারছি এটা আবিষ্কার হলো কোথায়, এটা আবিষ্কার হলো মস্কোতে। তো মস্কোতে একজন বিজ্ঞানী আবিষ্কার করলো, তিনি মস্কোর সোয়ারেজ চাইনিকে এটা আবিষ্কার করলো আর কি, যাই হোক। এবং এইটাও কিন্তু একইভাবে আপনি সেই এন্টিজেন দেখে আলাদা করতে পারছেন, আইসো এনজাইম অ্যানালাইসিস করলেন, এন্টিজেন দেখে এটা আলাদা আলাদা আপনি করা যাচ্ছে। এবং এটা রিসেন্টলি দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের মস্কভস্কি দিয়ে ইনফেকশন হচ্ছে, সুতরাং তারা বলছে যে না, মস্কভস্কি নিয়ে আমাদের আরেকটু গবেষণা করা উচিত। আচ্ছা, এরপর একটা নাম দেখেন, অ্যান্টামিবা কোলাই। অ্যান্টামিবা কোলাই এটা একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এবং এটা কোলাই মানে হচ্ছে কোলন, সুতরাং লার্জ ইন্টেস্টাইন এটা থাকবে। এবং এটা লাইফ সাইকেল অ্যান্টামিবা হিস্টোলাইটিকার মতো নিয়ারলি সেম, ঠিক আছে। এবং এটা আমরা অনেক সময় স্টুলে অ্যান্টামিবা হিস্টোলাইটিক এবং অ্যান্টামিবা কোলাইয়ের আমরা কি পেতে পারি, সিস্ট গুলা পেয়ে যেতে পারি। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনটা অ্যান্টামিবা কোলাইয়ের সিস্ট আর কোনটা হচ্ছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার সিস্ট। তাহলে অ্যান্টামিবা কোলাইয়ের সিস্ট গুলো যদি ছবি একটা দেখে ফেলেন, তাহলে এটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে অ্যান্টামিবা কোলাইয়ের সিস্ট, এটা তার ট্রফোজয়েট। তাহলে প্রথম কথা দেখতে পারতেছেন যে তার ট্রফোজয়েটের মধ্যে ওরকম সুন্দর করে সিউডোপড নাই, 1 নম্বরে। এই ট্রফোজয়েটের ভিতরে আরবিসি নাই, এটা যেহেতু নর্মাল খাওয়া দাওয়া করছে, ফুড ভেহিকল গুলো দেখেন খালি সবুজ সবুজ খাবার, তাহলে এটা ভালো, ঠিক আছে। এরপরে তার নিউক্লিয়াসটা দেখেন, তার নিউক্লিয়াসটা কিন্তু আমরা আগে যে নিউক্লিয়াসটা দেখেছি সেই নিউক্লিয়াসের মতো সেম টু সেম না। আমাদের আগের নিউক্লিয়াসটা ছিল হচ্ছে এরকম, সেন্ট্রালি কিছু ক্রোমাটিন বডি ছিল, সেন্ট্রালি কিছু, হ্যাঁ, নিউক্লিয়াসের মতো, আর সাইডে ক্রোমাটিন বডি ছিল, এবং এগুলা পর্যন্ত একটা লাইন করে কিছু স্পোকের মতো কার্ট হুইল অ্যাপিয়ারেন্সের মতো একটা স্ট্রাকচার পাচ্ছিল। তাহলে এইরকম ঘটনাকে আমরা এখানে পাচ্ছি না। এইখানে ক্যারিওসোমটা এক্সেন্ট্রিক,
হ্যাঁ, ক্যারিওসোম যেটা এটা একসেন্ট্রিক, মানে একদিকে চলে গেছে। ঠিক তেমনি সিস্টের ক্ষেত্রে সেন্ট্রালি কিছু নাই, সিস্টের ক্ষেত্রে ক্যারিওসোম গুলো, সিস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিওসোম গুলো একসেন্ট্রিক হয়ে অবস্থান করছে। ওকে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আমরা পেলাম। এরপর এখানে ফুড ভেহিকুল আছে বাট কোনো আরবিসি নেই, এই দুইটা কথা আপনাকে অবশ্যই বলতে হবে। তাহলে এক নম্বরে সাইজ মনে না রাখলেও হবে, এন্টামিবা হিস্টোলাইটিকা সে যেহেতু জানে তাকে ইনফেকশন করতে হবে, সো হি ইজ ভেরি অ্যাক্টিভ এন্ড ভেরি মোটাইল এন্ড হিজ মোটালিটি ইজ ইউনিডিরেকশনাল পারপাসফুল, মানে সে বুঝতে পারতেছে যে সে কোন দিকে ইনফেকশন করবে, ওই দিকেই সে পারপাসলি সে মুভ করতে থাকে। হ্যাঁ, সো এবং ওই দিকেই তার ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়। কিন্তু অ্যান্টামিবা কোলাইয়ের মুভমেন্ট গুলা স্লাগিশ, নন পারপাসফুল, এবং তাদের সিউডোপোডিয়াটা এত সুন্দর হয় না, তাদের সিউডোপোডিয়াটা ব্লান্ট থাকে। আর নর্মাল যে এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা তার সিউডোপোডিয়াটা যথেষ্ট আগায় থাকে এবং এটা ইনফেকশন করতে রেডি থাকে। এবং আপনি ট্রফোজয়েডের মধ্যে তার একটোপ্লাজম এন্ডোপ্লাজম আলাদা করতে পারবেন, একটোপ্লাজমটা ক্লিয়ার হায়ালিনাস আর এন্ডোপ্লাজমটা গ্র্যানুলার, কিন্তু কোলায়ে সেরকম আলাদা করা যায় না। এরপর কি আছে, ভিতরে পেটের মধ্যে আপনি দেখবেন যে আরবিসি আছে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকাতে আরবিসি থাকে কিন্তু এখানে থাকে না। অ্যান্টামিবা হিস্টোলাইটিকার ক্যারিওসোমটা স্মল থাকে, সেন্ট্রালি থাকে, নিউক্লিয়ার মেমব্রেনটা মানে খুবই পাতলা থাকে, থিন থাকে, এবং ফাইন কিছু ক্রোমাটিন গ্র্যানিউল এই নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে গায়ে লাগানো থাকে। বাট এখানে সেটা থাকে না, এদের নিউক্লিয়ার মেমব্রেনটা থিক হয় এবং এখানে কিছু কোর্স ক্রোমাটিন গ্র্যানিউল দিয়ে এটা সাজানো থাকে। এরপরে সিস্টের মধ্যে যদি মনে রাখেন, দেখেন সিস্টের মধ্যে এখানে থিক বার উইথ রাউন্ডেড এন্ডস, হ্যাঁ থিক বার থাকে, রাউন্ডেড এন্ড থাকে, কিন্তু এদের কিন্তু ওইরকম স্ট্রাকচারটা নাই, এরাও রাউন্ডেড, তবে এদের কি থাকে ফিলামেন্টাস এবং থ্রেড লাইক এন্ড, মানে এদের এন্ড গুলা, এদের সাইজ শেষের দিকগুলো দেখেন যে ফিলামেন্টাস, হ্যাঁ এদের এন্ড গুলাতে ফিলামেন্টাস কিছু আপনি ক্রোমাটয়েড বোর্ডে আপনি পাচ্ছেন। তাহলে এখানে আমরা কি বললাম, এই সিস্টের পার্থক্য হচ্ছে ফিলামেন্টাস এবং হচ্ছে থ্রেড লাইক এন্ড পাওয়া যায়, এবং এইখানেও নিউক্লিয়াসটা এক্সেন্ট্রিক, ওইখানেও মানে কোলাই ট্রোফোজয়েটের মতো, ট্রোফোজয়েটে এন্টামিবা কোলাই নিউক্লিয়াসটা যেরকম এক্সেন্ট্রিক, সিস্টের মধ্যে এক্সেন্ট্রিক আপনি পাচ্ছেন, আবার ঠিক একইভাবে এন্টামিবা হিস্টোলাইটিকের ক্ষেত্রে সেন্ট্রাল, এবং এটা দুই জায়গায় আপনি সেন্ট্রাল পাচ্ছেন। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এবার আসেন আমরা এন্টামিবা কোলাই সম্পর্কে বুঝে ফেললাম। তাহলে দেখেন এই যে এন্টামিবা কোলাই দেখাচ্ছে এবং এই যে নিউক্লিয়াসটা দেখছেন, নিউক্লিয়াসটা এই কোণার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। ওকে, সো হিয়ার ইজ দ্য নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শিখে গেলাম। এবং এখানে অ্যাবান্ডেন্ট ফুড ভেহিকুল থাকে, আর আমাদের পায়খানা খেয়ে খেয়ে ফুড ভেহিকুল দিয়ে একদম ভর্তি হয়ে থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসেন বাকিগুলোর নাম পড়ে ফেলি। এন্টামিবা হার্টামানি, এন্টামিবা হার্টামানি নরমাল যে এন্টামিবা হিস্টোলাইটিকা ছিল এর থেকে এই এন্টামিবা হার্টামানির সাইজটা একটু ছোট, স্মলার সাইজ। এন্টামিবা জিঞ্জিভালিস আমরা আগেই বলেছি, জিঞ্জিভালিস মানে আমাদের মাউথে থাকবে, সুতরাং এটা মাউথেই থাকে, লার্জ ইন্টেস্টাইনে তেমন থাকে না। এটা শুধুমাত্র ট্রফোজয়েড ফেস আছে, এটা কোনো সিস্টিক ফেস নাই। এই দুইটা কথা চাইলে মনে রাখতে পারেন, আর কিছু লাগবে না। ভেজানাল সিক্রেশনে এবং হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে আপনি এন্টামিবা জিঞ্জিভালিসকে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, এবার আসেন এন্টামিবা পোলেকি, গতকালকে আলোচনা করেছি এন্টামিবা পোলেকি মূলত পিগে থাকে, তবে কিছু কিছু মানকিত এটা ইনফেকশন করতে পারে। ঠিক আছে, এরপরে এখানে লাগবে না, এগুলো দরকার নাই। এবার ইম্পর্টেন্ট আলোচনা চলে আসে, সেটা হচ্ছে ফ্রি লিভিং এমিবা। হ্যাঁ, এই ফ্রি লিভিং এমিবা সম্পর্কে আমাদের একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তার মানে এই এমিবা গুলা এরা প্যাথোজেনিক, হ্যাঁ এদেরকে আগে মানুষ ভাবতো নন প্যাথোজেনিক, বাট এরা প্যাথোজেনিক, তবে এরা স্মল এবং হচ্ছে ফ্রি লিভিং। হ্যাঁ, তার মানে যেহেতু একা একা ঘোরাফেরা করতে পারে, তাহলে তারা কোথায় থাকবে, তারা থাকবে মাটিতে, তারা থাকবে পানিতে, সো তারা সয়েল ওয়াটার এইসব জায়গায় থাকতে পারে, এবং যখনই সুযোগ পায় তখনই মানুষের মধ্যে ঢুকে ঢুকে ইনফেকশন করতে পারে। ওকে, সো এখন আসেন যে আমরা তাদের মধ্যে কার কার নাম মনে রাখবো, আমরা কয়েকটা নাম মনে রাখবো ভালো করে। বাংলাদেশ দিয়ে মনে রাখতে পারেন, BAN, ইম্পর্টেন্ট নামগুলো আপনি এর মধ্যে পাবেন। সো বিতে হচ্ছে বালামুথিয়া মেন্ড্রিলারিস, এতে হচ্ছে একান্থেমিবা স্পিসিস, এনতে হচ্ছে নাইগ্লেরিয়া ফৌলেরি, নাইগ্লেরিয়া ফৌলেরি। তাহলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ফ্রি লিভিং কান্ট্রি, সো আমরাও এইখানে যে অর্গানিজম গুলো আছে বাংলাদেশ দিয়ে, এরা হচ্ছে ফ্রি লিভিং। ঠিক আছে, তাহলে বাংলাদেশ দিয়ে আমরা এটাকে মনে রাখলাম। ওকে, সো BAN। এখন আসেন এই এদের প্রত্যেকটা সম্পর্কে যদি একটু ভালো করে জানার চেষ্টা করি। প্রথম কথা, এরা যেহেতু বাইরে ঘোরাফেরা করতেছে, তাহলে এদের নিজের কিছু এনার্জি তৈরি দরকার হয়, এই কারণে দেখবেন এদের মধ্যে প্লেন্টি অফ মাইটোকন্ড্রিয়া আছে। বাট আমাদের নর্মাল ইন্টেস্টাইনাল যেটা ছিল এমিবা, তার মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া ছিল না। ঠিক আছে, তো এই কথাগুলো খেয়াল রাখতে হবে। এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে আমাদের CNS আক্রমণ করে, আমাদের ব্রেইনে কিন্তু এরা ইনফেকশন করতে পারে। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। আচ্ছা, এবার আসেন আমরা একটু পড়ি নাইগ্লেরিয়া ফৌলেরি। নাইগ্লেরিয়া ফৌলেরি একটা ফ্রি লিভিং এমিবা, এটা মোটামুটি ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়। কোন ওয়াটারে পাওয়া যায়? নাইগ্লেরিয়া ফৌলেরি ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, যেমন ধরেন পুকুরে পাইতে পারেন আপনি, ডোবাতে পেতে পারেন, নদীতে পেতে পারেন। এবং
দেখা যায় কি সুইমিং পুলে পাওয়া যেতে পারে, এবং এই নাইগ্লেরিয়া ফোলেরিটাই সবচেয়ে বেশি ইনফেকশন করতে পারে, এবং এদেরকে বলা হয় ব্রেইন ইটিং এমিবা। মানে এই নাইগ্লেরিয়া ফোলেরি সম্পর্কে যারা জানে, এরা যখন কোনো জায়গায় সাঁতার কাটতে যাবে, সাঁতার কাটতে যাওয়ার আগে আল্লাহর নাম 10 বার নিবে আলাদা করে। কেন? কারণ এরা ভয়ঙ্কর একটা কাজ করে, ঠিক আছে? এই নাইগ্লেরিয়া ফোলেরি আমাদের পরিবেশে কিভাবে থাকতে পারে, সেটা সিস্ট আকারে থাকতে পারে। এখানে একটু খেয়াল করেন, এটা একটা সিস্ট আছে, আবার এটার কিছু ট্রোফোজয়েড ফর্ম আছে। হ্যাঁ, তাহলে ট্রোফোজয়েড ফর্ম আছে, আবার হচ্ছে সিস্ট স্টেজও আছে। এর মধ্যে এই সিস্টটা সাধারণত আমাদের শরীরের মধ্যে থাকে না। ট্রোফোজয়েড ফর্মে তাদের যে সিউডোপোড যেটা আছে, সিউডোপোডটা দুইটা খণ্ডে ভাগ করা, এই কারণে এটাকে আমরা বলি লোবোপোডিয়া। পোডিয়া মানে পা, লোব মানে খণ্ড, তাহলে এদের পাটা সিউডোপোডিয়াটা লোবোপোডিয়া বলা হয়। পাশাপাশি অনেক সময় দেখা যায় কি এদের মধ্যে ফ্লাজেলা থাকতে পারে দুইটা, যে এরকম দুইটা লোবোপোডিয়ার জায়গায় দুইটা ফ্লাজেলা থাকতে পারে। তাহলে এদের স্ট্রাকচারের মধ্যে ট্রোফোজয়েড আছে, ট্রোফোজয়েডের মধ্যে লোবোপোডিয়া থাকে। হ্যাঁ, বা যেটাকে আমরা বলি ট্রোফোজয়েডের স্ট্রাকচারের এই ফর্মটাকে বলা হয় এমিবয়েড ফর্ম, নর্মাল এমিবার মতো যেটা। এখানে যেহেতু ফ্লাজেলা আছে, এটা কারণে এটাকে বলা হয় ফ্লাজেলেট ফর্ম। আর 3 নম্বর হচ্ছে সিস্ট স্টেজ, সিস্ট স্টেজ। আচ্ছা, এখন আসেন ট্রোফোজয়েড স্টেজ এসে কি করে। তাহলে ট্রোফোজয়েডের মধ্যে এমিবয়েড ফর্মের কথা বললাম, আমাদের শরীরে এটাই পাওয়া যায়, এবং এর মধ্যে এটা লোবোপোডিয়া থাকতে পারে, ঠিক আছে? এবং এটাই হচ্ছে তার একমাত্র রেপ্লিকেটিং ফর্ম। এছাড়া বাকিগুলা দিয়ে কোনো রেপ্লিকেশন হয় না, এই একটাই শুধুমাত্র সংখ্যায় বাড়তে পারে। এবারে দেখেন ফ্লাজেলেটেড ফর্ম। ফ্লাজেলেটেড ফর্মটা হচ্ছে যখন সে দেখে যে তার এমিবয়েড ফর্মটা কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছে, এখানে কোনো আয়নিক কনসেন্ট্রেশনের সমস্যা আছে বা অন্য কোনো টেম্পারেচারের সমস্যা আছে, তখন তার শেপটাকে সে চেঞ্জ করে একটা ফ্লাজেলেটেড ফর্মে সে নিয়ে যায়, ঠিক আছে? এবং এটা কিছুক্ষণের মধ্যে থাকে, এবং এরপর আবার যদি দেখে যে ভালো করতে পারছে না, তখন তারা অন্যান্য ফর্মে চলে যায়। আবার ফ্লাজেলা যখন লস্ট হয়ে যায়, তখন তারা আবার এমিবয়েড ফর্মে চলে আসতে পারে। তাহলে মূলত তার এমিবয়েড ফর্মটা মানে এই লোবোপোডিয়া দিয়ে যে ফর্মটা আছে, এই ফর্মটাই হচ্ছে ভয়ঙ্কর। এটা ইনফেকশন করতে পারে, এটা বাইনারি ফিউশন করতে পারে। সিস্ট স্টেজটা তেমন এত বেশি ইম্পর্টেন্ট না, এটা সিস্টটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয় না। এবার আসেন লাইফ সাইকেলটা কি করে। লাইফ সাইকেল আমাদের এজ ইউজুয়াল জানতে হবে যে ইনফেকশন কোন ফর্মটা করে। ইনফেকশন করছে এমিবয়েড ফর্মটা করে থাকে, ঠিক আছে? এমিবয়েড ফর্ম দিয়ে মূলত ইনফেকশন হয়, এবং এইটা বিভিন্ন জায়গায় ছড়ায় পড়তে পারে, সুতরাং এটা ইনভেশনও করে। তাহলে এটা ইনভেশন করে এবং এটা ইনফেকশন করে, এটা ইনভেশন করে এবং হচ্ছে এটা ইনফেকশনও করতে পারে। 2 নম্বর কথা হচ্ছে এটা ট্রান্সমিশন হয় কেমনে। ট্রান্সমিশন এই যে ধরেন কেউ যখন পুকুরে যায়, পুকুরে গিয়ে যখন ডুব দেয়, ডুব দেওয়ার পরে তার নাকের মধ্যে এটা ঢুকে যায়, ঠিক আছে? নাকের মধ্যে দিয়ে ঢুকার পরে আমরা জানি যে আমাদের নেজাল একটা প্লেট আছে, যেটাকে বলা হয় ক্রিব্রিফর্ম প্লেট। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে নোজ, নোজের উপরে যে প্লেটটা আছে নেজাল ক্যাভিটিতে, এই নোজের উপরের প্লেটে এখানে অনেকটা ছোট 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 ছিদ্র আছে। এই ছিদ্রতে আমাদের, এই ছিদ্র দিয়ে আমরা আসলে মূলত ঘ্রাণ পাই, কারণ এই নেজাল কিউব্রিফর্ম প্লেট দিয়ে আমাদের এথময়েড যে আমাদের অলফ্যাক্টরি যে নার্ভটা, অলফ্যাক্টরি নার্ভ এন্ডিং গুলো এখানে থাকে। তাহলে অলফ্যাক্টরি নার্ভ এন্ডিং, হ্যাঁ, এখানে থাকে। আর এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ক্রিব্রিফর্ম প্লেট। এখন যেটা হয়, যখন একজন মানুষ ডুব দিল, ডুব দেওয়ার পর তার নাকের মধ্যে পানি ঢুকলো, এই নাকের মধ্যে পানি ঢোকার পরে তারা এইখান থেকে সরাসরি সিস্ট ফর্মে ঢুকুক, অথবা ফ্লাজেলেটেড ফর্মে ঢুকুক, অথবা এমিবয়েড ফর্মে ঢুকুক, যেই ফর্মে ঢুকুক না কেন, তারা প্রথমে নাক দিয়ে ঢোকার সাথে সাথে তারা ভিতরে ঢুকে রূপ বদলায় এমিবয়েড ফর্মে চলে আসবে। এমিবয়েড ফর্মে চলে যাওয়ার পরে, দুঃখিত, এমিবয়েড ফর্মটা যেহেতু ইনভেশন করতে পারে, তাহলে এমিবয়েড ফর্মের মাধ্যমে তারা এখানে ইনভেশন করবে। ইনভেশন করে তারা ক্রিব্রিফর্ম প্লেট ক্রস করলো, ক্রস করে অলফ্যাক্টরি নার্ভ হয়ে একদম আমাদের ব্রেইনে চলে গেল। ব্রেইনে চলে গিয়ে তারা একদম পুরো ব্রেইনটাকে পুরো খেয়ে ফেলে। তাহলে ব্রেইনে তারা সিগনিফিকেন্ট নেক্রোসিস করে, ব্রেইনটাকে পুরো ড্যামেজ করে ফেলে, এবং ওইখানে হেমোরেজ করে, এবং আলটিমেটলি নেজাল মিউকোসা, অলফ্যাক্টরি বাল্ব সবকিছুকে নষ্ট করে দেয়, ঠিক আছে? এবং ডিরেক্ট ইনজেকশন অফ দ্য ব্রেইন টিস্যু বাই প্রোডিউসিং ফুড কাপ অর এমিবোটোসোম, মানে তারা পুরো ব্রেইন টিস্যুটাকে খেয়ে ফেলে, এবং তারা আস্তে আস্তে কি করে, তারা আস্তে আস্তে ব্রেইনে যখন তারা এভাবে খাওয়া দাওয়া করতেছে, তখন আলটিমেটলি আমাদের ব্রেইনে ইনফেকশন হয়। সুতরাং একিউট সাপোরেটিভ মেনিনজো এনকেফালাইটিস হয়, তার মানে আমাদের মেনিনজেসে ইনফ্লামেশন হয়, আমাদের ব্রেইনে ইনফ্লামেশন হয়, এবং আস্তে আস্তে ওই জায়গাটা হেমোরেজিক এবং নেক্রোটিক একটা চেঞ্জ নিয়ে ফেলে, ঠিক আছে? এবং এই যে এমিবয়েড ট্রোফোজয়েড আপনার ব্রেইনে আছে, এই ব্রেইন থেকে তারা সিএসএফ এ যায়, এবং আপনি চাইলে সিএসএফ এক্সামিনেশন করলেও এদের ট্রোফোজয়েডটাকে আপনি খুঁজে পাবেন। তাহলে আমরা যদি একটু সামারি করি, দেখেন সামারিটা হচ্ছে যে ফ্রি লিভিং এমিবা, সেটা ওয়াটারে ছিল, মানুষের মানুষ ইনহেলেশনের মাধ্যমে, হ্যাঁ, এটা মানুষের নাকের মধ্যে চলে গেল, চলে যাওয়ার পর সে নেসাল মিউকোসাকে ক্রস করলো, অলফ্যাক্টরি নার্ভে ইনফেকশন করলো, ব্রেইনে চলে গেল, ব্রেইনে গিয়ে সে ব্রেইনের মধ্যে প্রাইমারি এমিবিক
মেনিনগো এনকেফালাইটিস তারা করলো, এবং প্রাইমারি এমিবিক মেনিনগো এনকেফালাইটিস যখন করছে পুরো ব্রেইনটাকে তারা নেক্রোসিস করে ফেললো। সো এখানে নেক্রোসিস হচ্ছে, হেমোরেজ হচ্ছে, এবং একটা পর্যায়ে পেশেন্টটাকে আসলে আর কোনোভাবে সেভ করা যাচ্ছে না, পেশেন্টটা শেষ পরিণতি মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই হচ্ছে সমস্যা, ঠিক আছে। তো কত ভয়ঙ্কর ব্যাপার। তাহলে দেখেন তারা সাপোরেটিভ পালমিনেন্ট ইনফেকশন অফ দ্য সিএনএস করে, এটাকে আমরা বলি প্রাইমারি প্যাম বলি, প্রাইমারি এমিবিক মেনিনগো এনকেফালাইটিস, প্রাইমারি এমিবিক মেনিনগো এনকেফালাইটিস, ঠিক আছে। এবং এটা হেলদি চিলড্রেন, ইয়াং এডাল্ট সবাইকে এটা করতে পারে। ইনিশিয়ালি সে যেহেতু নাকটা নষ্ট হয়ে গেছে তাহলে টেস্ট পাবে না, পরবর্তীতে স্মেল পাবে না, যেহেতু অলফ্যাক্টরি নার্ভ ইনভলভমেন্ট হচ্ছে। এরপরে তার মেনিনজাইটিসের লক্ষণ হিসেবে মাথা ব্যথা, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং, হাই ফিভার হবে, এবং মেনিনজাল ইনভলভমেন্ট হিসেবে মেনিনজাল ইরিটেশনের কিছু সাইন হিসেবে কার্নিক সাইন, হ্যাঁ, নেক রিজিডিটি, এগুলো পজিটিভ পাওয়া যাবে। কিছুক্ষণ পরে রোগীটা মানে পাগলের মতো আচরণ করবে, তার হ্যালুসিনেশন হবে, কোনো অ্যাট্রাকশন থাকবে না, তার সিজার হওয়া শুরু করবে, এবং 98% ক্ষেত্রে পেশেন্টটা মারা যাবে। সো এটার কি কোনো চিকিৎসা আছে? অ্যান্সার হচ্ছে চিকিৎসা আসলে ভালো চিকিৎসা নাই। ল্যাবরেটরি ডায়াগনোসিস আপনি সিএসএফ করবেন, সিএসএফ করলে আপনি দেখবেন যে সিএসএফ এ পলিমরফো নিউক্লিয়ার কাউন্ট অনেক বেশি, প্রায় 20,000-এর মতো। আপনি চাইলে মাইক্রোস্কোপি করে দেখতে পারেন, কালচার করতে পারেন, এনজাইম অ্যানালাইসিস করতে পারেন, এই সমস্ত কিছু করে আপনি এটাকে ডায়াগনোসিস করতে পারেন। বাট ডায়াগনোসিস করে আসলে লাভ নাই, কারণ এটার কোনো ইফেক্টিভ ট্রিটমেন্ট পাওয়া যায়নি। এই কারণে একটা ট্রিটমেন্টই বর্তমানে এটা চালু আছে, এটা হচ্ছে এমফোটেরিসিন বি। অনেকে বলছে যে এমফোটেরিসিন বি মোটামুটি ভালো একটা এফেক্ট দিয়েছে, বাট সব ক্ষেত্রে আসলে এমফোটেরিসিন বি এরও এফেক্ট দেখা যায় নাই। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের নাইগ্লেরিয়া ফৌলেরি। নাইগ্লেরিয়া ফৌলেরির পরে এবার আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একান্থেমিবা। একান্থেমিবা, ওকে, এটাও একই ভাবে সয়েল ফ্রেশ, ব্রেকিশ ওয়াটার গুলোতে আছে। এদেরও সিউডোপোডিয়া থাকে, এবং এটাকে একান্থেমিবা আমরা কেন বলছি, কারণ সিউডোপোড গুলো হচ্ছে সুচালু, এরকম সুচালু। যেহেতু এই সিউডোপোড গুলো সুচালু, এই কারণে এটাকে আমরা বলি একান্তপোডিয়া, এবং একান্তপোডিয়া থেকে এদেরকে আমরা বলি একান্থেমিবা, একান্থেমিবা। ওকে, সো এরা আসলে কি করে, এদের এদের একটা মজার ব্যাপার হচ্ছে এদেরকে বলা হয় ট্রোজান হর্স অফ দ্য মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড। কেন? সো ট্রোজান হর্স ঘটনাটা আপনারা জানেন তো, যে একটা জায়গায়, কোন জায়গায় যেন একটা যুদ্ধ হচ্ছিল, তো এই যুদ্ধের মধ্যে একটা দুর্গ, হ্যাঁ, দুর্গ দিয়ে ট্রোজান যুদ্ধের সময় এই দুর্গে দরজা বন্ধ করে রাখছে। এখন এই দরজা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো পরে বলা হলো যে একটা ঘোড়া, হ্যাঁ, সবার জন্য গিফট পাঠানো হয়েছে, যে একটা ঘোড়া, একটা বিশাল একটা কাঠের ঘোড়া, এটা সবার জন্য গিফট পাঠানো হচ্ছে, আপনারা যাইতে দেন। সবাই সেই কাঠের ঘোড়াকে যাইতে দিছে, কাঠের ঘোড়ার ভিতরে ঢুকছে। এই কাঠের ঘোড়ার ভিতরে ছিল সৈনিক। তো এরপরে এরা ভিতরে ঢোকার পরে সৈনিকরা বাইরে বেরোয় আসছে, হাইয়া হইয়া করে তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে সবাইকে মেরে ফেলছে। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। তাহলে এই কারণে এটাকে বলা হয় ট্রোজান হর্স। ওকে, তার মানে দেখতে ভালো মনে হলে আসলে ভালো না। এই একান্থেমিবাকে বলা হয় ট্রোজান হর্স, কারণ একান্থেমিবা তার ভিতরে লিজিওনেলা স্পিসিস, লিস্টেরিয়া স্পিসিস, মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কিছু ব্যাকটেরিয়াকে সে পালে। সে তো ওভারঅল ইনফেকশন করেই পাশাপাশি আরো কিছু ব্যাকটেরিয়াকে সে জায়গা করে দেয়। সো এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, এইটার ট্রফোজয়েড ফর্ম আছে। এই ট্রফোজয়েড ফর্মটা তো ডেফিনেটলি অনেক বেশি বড়, এবং এখানে একান্তোপোডিয়ার মতো স্ট্রাকচার আছে, পাশাপাশি একটা সিস্ট ফর্ম আছে। লাইফ সাইকেলের মধ্যে কি করে, এটা একই ভাবে মানুষ ইনহেলেশন রুটে এটাকে নিয়ে ফেলে সিস্ট অথবা ট্রোফোজয়েড হিসেবে, অথবা এটা সরাসরি আমাদের স্কিন দিয়েও আমাদের ঢুকতে পারে, অথবা এটা আমাদের আইকে ইনফেকশন করতে পারে। তাহলে একান্থেমিবা আমাদের আইকে ইনফেকশন করে। যখন সে আমাকে আই ইনফেকশন করে, তারা হচ্ছে মূলত আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সকে এফেক্ট করে, এবং সেখান থেকে আলসারেটিভ কেরাটাইটিস ডেভেলপ করতে পারে। আর যদি তারা আমাদের ব্রোকেন স্কিন দিয়ে ঢুকে বা ইনহেলেশনের মাধ্যমে লাংসে ঢুকে, তখন তারা লাংস থেকে হেমাটোজেনাসলি, তারা হেমাটোজেনাস রুটে তারা আমাদের সিএনএস এ ছড়ায় যায়, এবং সিএনএস এ গিয়ে তারা ক্রনিক ইনফেকশন করে। তো যেহেতু ক্রনিক ইনফ্লামেশন করে, তাহলে এখানে গ্রানুলোমা ফর্মেশন হয়। সো এখানে আমরা পাই গ্রানুলোমা, গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস, গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস। হ্যাঁ, এই জিনিসটা পেয়ে থাকে। তাহলে এটা চোখে সমস্যা করতে পারে, ব্রেইনে সমস্যা করতে পারে। ব্রেইনে আমরা পাচ্ছি গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস। তো এখানে দেখেন বলছে যে তারা লাংসে যায়, এখান থেকে এই কাজগুলো করে, এগুলো আমরা আলোচনা করেছি। এবং গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস, এই গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস এর লক্ষণ কি? এটা আস্তে আস্তে এটা সমস্যাগুলো শুরু হবে, ক্রনিক্যালি এটা হবে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের বেশি হবে, কিছু ফোকাল এরিয়াতে গ্রানুলোমেটাস লেশন পাওয়া যাবে, এবং রোগী এসে বলবে তার কোনো কিছু চিন্তা অসুবিধা হচ্ছে, ডিজিনেস, মাথা ঘোরাচ্ছে, তার নেকটা স্টিফ হয়ে গেছে, এইরকম সমস্যাগুলো আপনি
পেয়ে যাবেন, ঠিক আছে। এবং কোনো কোনো সময় এটা কর্নিয়াতে এফেক্ট করে, এবং কর্নিয়াতে এফেক্ট করার মাধ্যমে তারা আমাদের কর্নিয়াতে কেন এফেক্ট করতে পারে, যদি কর্নিয়াতে ট্রমা হয়, কন্টাক্ট লেন্স ইউজ করে, লেন্স যদি ঠিকমতো ক্লিন না করে, তখন এই সমস্যাগুলো হতে পারে। এবং এইভাবে একান্থেমিবা ইনফেকশন করে থাকে। এবং একান্থেমিবাকে আপনি সরাসরি মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে বের করতে পারেন, অথবা কালচার করে, অথবা ফ্লুরোসেন্ট দেখে, মলিকুলার মেথডে আপনি বের করতে পারেন। করে আসলে লাভ নেই, কারণ এটারও কিন্তু সঠিক কোনো চিকিৎসা নেই। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে নাইগ্লেরিয়া ফোলেরি কন্টামিনেটেড ওয়াটারে সুইমিং করলে হয়, একান্থেমিবার পেছনে ইমিউনোডেফিসিয়েন্সি একটা বড় কারণ। নাইগ্লেরিয়া ফোলেরি প্যাম করে, প্রাইমারি এমিবিক মেনিনগোএনকেফালাইটিস, আর একান্থেমিবা গাই করে, মানে গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস। পাশাপাশি সে চোখের মধ্যে আলসারেটিভ কেরাটাইটিস করতে পারে। নাইগ্লেরিয়া ফোলেরিতে আমরা দেখেছিলাম এটা একিউটলি ডিজিজ করে, একান্থেমিবাটা ক্রনিক্যালি ডিজিজ করে। নাইগ্লেরিয়া ফোলেরিতে পুরো ব্রেইনে সাপোরেটিভ চেঞ্জ হয়, আর এখানে কিছু কিছু ফোকাল এরিয়াতে গ্রানুলোমেটাস চেঞ্জ হয়ে থাকে। নাইগ্লেরিয়া ফোলেরি অ্যামিবয়েড ফর্ম ছিল, ফ্ল্যাজেলেটেড ফর্ম ছিল, বাট এখানে কোনো ফ্ল্যাজেলেটেড ফর্ম পাওয়া যায় না। নাইগ্লেরিয়া ফোলেরি সরাসরি নিউরাল স্প্রেড, মানে অলফ্যাক্টরি নার্ভ হয়ে ব্রেইনে চলে গেছিল, আর একান্থেমিবাটা হ্যামাটোজেনাস স্প্রেড হয়। নাইগ্লেরিয়া ফোলেরির ক্ষেত্রে সিএসএফ এর যেহেতু একিউট ইনফেকশন, আমরা নিউট্রোফিল পাচ্ছিলাম, ওইখানে আমরা লিম্ফোসাইট পেয়ে থাকি। ওকে, এরপর আসেন বালামুথিয়া মেন্ডেলারিস। এগুলো এত বেশি লাগে না। বালামুথিয়াটা এটা পাওয়া গেছে একটা মানকি থেকে, একটা প্রেগনেন্ট মেন্ড্রিল মানকি থেকে একজন বিজ্ঞানী বালামুথ তার সে এটা পেয়েছে। সো এটাই হচ্ছে মেইন কথা। এটা তেমন এত রোগটুক পড়তে হবে না, এটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে ঢুকে, এবং এইটাও আমাদের গ্রানুলোমেটাস এমিবিক এনকেফালাইটিস করতে পারে। ওকে, সো অতটুকু যদি আমরা পড়াশোনা করি, ইট উইল বি এনাফ ইনশাআল্লাহ। আমরা এরপর থেকে এরপরের অংশগুলো আবার পরের ক্লাসে আলোচনা করবো। হ্যাঁ, ফ্লাজেলের, জিআরডিয়া, ট্রাইকোমোনিয়াসিস, এগুলো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো। সো আজকের ক্লাসটা আমরা ইনশাআল্লাহ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।